দর্শক, আজকে কথা বলবো বহুল আলোচিত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে। 4 মে পুরো পৃথিবীর চোখই বলতে গেলে, পুরো পৃথিবী না হলেও অন্তত দক্ষিণ এশিয়ার মানুষজনের নজর থাকবে এই নির্বাচনের ফলাফলের দিনটিকে ঘিরে। আমরা ইতিমধ্যেই 2 দফার ভোটে নানান ঘটনা ঘটা দেখেছি, যেখানে এই নির্বাচনকে বিশেষ আলোচিত বলে মনে হচ্ছে। তো এই বিশেষ আলোচিত নির্বাচনেরই কিছু দিক নিয়ে আজকে আমরা কথা বলবো। এই নির্বাচনকে কেন বলা হচ্ছে যে একদিকে পুরো ভারত রাষ্ট্র আর বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই। এখানে বেশ কয়েক লেয়ারে তৃণমূল কংগ্রেসকে লড়তে হচ্ছে। মমতার যে গত 3বারের শাসন, তো এই শাসনকে নিতান্তই খুব ভালো, খুব জনগণের কল্যাণে খুব ব্যাপক অবদান রেখেছে এমনটা বলা যায় না। নানান সমালোচনা রয়েছে, থাকবে, কিন্তু বিজেপি ক্ষমতাসীন যে দল, সেই দল এই নির্বাচনকে ঘিরে যে সব ঘটনাগুলো ঘটিয়েছে তা তুমুলভাবে দৃষ্টি আকর্ষণের দাবি রাখে। এটা কয়েক ধাপে আমরা এই নির্বাচনকে দেখতে পারি। এখানে বলা হচ্ছে যে এই পরিস্থিতি একটি রাজ্য সরকারের শাসক দল একদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের প্রাতিষ্ঠানিক কাঠামোর বিরুদ্ধে একসাথে, একদিকে রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে লড়তে হয়েছে, আর একদিকে পুরো রাষ্ট্রযন্ত্রকে মোকাবেলা করতে হয়েছে। একদিকে পুরো নির্বাচন কমিশনকেও এখানে প্রতিদ্বন্দ্বিতায় বাদ রাখেনি বলে মনে হচ্ছে। এখানে এই হস্তক্ষেপের সবচেয়ে মারাত্মক হাতিয়ার করা হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR বলে একটা বিষয়, যে এটি ভোটাধিকার তালিকার এক বিশেষ সংশোধন প্রক্রিয়া। SIR এর মাধ্যমে প্রায় 90 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা মোট ভোটারের 12%। বুঝতেই পারছেন যে এটা ফলাফলকে ব্যাপকভাবে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখার একটা আশঙ্কা তৈরি করেছে। 60 লাখেরও বেশি ভোটারকে অনুপস্থিত বা মৃত বলে চিহ্নিত করা হয়েছে, আর 27 লাখের ভাগ্য ট্রাইব্যুনালের বিচারের অপেক্ষায় ঝুলে আছে। অর্থাৎ বিচারাধীনদের মধ্যে 65% মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। দলিত হিন্দুরাও ব্যাপকভাবে এই ভুক্তভোগী হয়েছেন, ভিকটিম হয়েছেন। বেহান বক্স এবং সাভার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বাদ দেওয়া বা বিচারাধীন ভোটারদের 61.8%ই নারী। দরিদ্র ও প্রান্তিক শ্রেণীর নারীরা সবচেয়ে বেশি নাজুক অবস্থায় পড়েছে। ইসিআই বলছে এটি নিয়মিত শুদ্ধিকরণ অভিযান, যে দাবি করা হয়েছে পরিসংখ্যান ভিন্ন কথা বলে। উত্তরপ্রদেশে মাত্র 4 জন পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছিল, পশ্চিমবঙ্গে করা হয়েছে 30 জন। সারা ভারতে যত অফিসার বদলি করা হয়েছে তার 95%ই এই একটি রাজ্যে বদল করা হয়েছে। একটি প্রশাসনিক কারণে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা কেবল এর কোনোটাই প্রশাসনিক কারণ ব্যাখ্যা করা যায় না, এসবগুলো রাজনৈতিক কারণ। তো SIR এর স্পষ্ট আইনি কোনো ভিত্তি নেই। যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শব্দটি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের কোথাও নেই। RPR সেকশন 21(3)-এ কেবল একটি নির্বাচনী আসন বা তার অংশের জন্য এই বিশেষ সংশোধনের অনুমতি দেয়, পুরো একটা রাজ্যের জন্য নয়। আর্টিকেল 324 ইসিআইকে নির্বাচনের ওপর ব্যাপক ক্ষমতা দেয়, কিন্তু সেই ক্ষমতা সীমাহীন নয়। যেখানে আইন আছে সেখানে সেই আইন মেনে চলতে হবে। RPA নীরব নয়, SIR কেবল তা উপেক্ষা করছে। অর্থাৎ স্পষ্ট আইন যেখানে আছে সেখানে আইনটা মানতে হবে, ECIR প্রযোজ্য নয়, কিন্তু সেটিও এখানে থোড়াই কেয়ার করা হয়েছে। ইসিআই বলেছে যে 20 বছরের জন্য জনতাত্ত্বিক পরিবর্তনের কারণে এই সংশোধন দরকার, অথচ নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এটি গুটিয়ে ফেলা হয়েছে। এর ভিতরে একটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এমন একটা অস্পষ্ট প্রশাসনিক শ্রেণীবিন্যাস যার মাধ্যমে বৈধ কাগজপত্র থাকা ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে। কোনো কর্মকর্তা যদি মনে করেন যে কাগজে কোনো অসঙ্গতি আছে তাহলেই নাম বাদ, আর সেই সিদ্ধান্ত ভুল প্রমাণের দায় ভোটারদের ওপর। মানে আমি আপনাকে বাদ দিয়ে দিলাম, আমার ইচ্ছা হলো, এখন আপনি প্রমাণ করেন যে আপনি বৈধ। কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে আমি যদি মনে করি আপনি অবৈধ তাহলে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তো কি একটা গাঁজাখুরি ব্যবস্থা। তারপরে SIR এর প্রভাব ঠিক সেই আসনগুলোতে সবচেয়ে বেশি যেগুলোতে বিজেপি 2021 সালে সামান্য ব্যবধানে জিতেছিল।
8,000 বা এর কম ভোটে নির্ধারিত হয়েছে এমন 57টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 29টিতে, বিজেপি 28টিতে। 16টি আসনে বিজেপি জিতেছিল মাত্র 679 ভোটে। সেখানে এবার 38,000 নাম বাদ দেওয়া হয়েছে, আর জয়ের ব্যবধানের 50 গুণ। আর নন্দীগ্রামে 1956 ভোটের ব্যবধানে জয়ের বিপরীতে 14,462টি নাম বাদ দেওয়া হয়েছে। এর নন্দীগ্রামে মুসলমানদের জনসংখ্যা 25% হলেও বাদ দেওয়া মানুষের হার 95%-এর বেশি। তো এটা নিশ্চয়ই মানে স্রেফ আইনের মারপ্যাচ বিষয়টা না, সুনির্দিষ্টভাবে ফলাফল পাল্টে দেওয়ার একটা অপচেষ্টা। তারপরে নতুন ভোটারদের ক্ষেত্রে যোগের অস্বচ্ছতা রয়েছে। ভোটের ঠিক আগে ইসিআই চুপচাপ প্রায় 7 লাখ নতুন ভোটার যোগ করেছে। এর মধ্যে প্রথম দফায় 3,22,000, দ্বিতীয় দফায় 3,88,000, কিন্তু এদের বয়স, লিঙ্গ বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একদিকে লাখ লাখ নাম বাদ দেওয়া হয়েছে যাচাইয়ের নামে, অপরদিকে লাখ নাম যোগ করা হয়েছে কোনো ব্যাখ্যা ছাড়াই। তারপরে এ তো গেল ইসিআইয়ের ব্যাপার। এর বাইরে দেখেন, ইসিআই 2427 কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের প্রায় 2,40,000 কর্মী পশ্চিমবঙ্গে মোতায়েন করেছে। এর 2021 সালের বিধানসভা নির্বাচনে মোতায়েন করা হয়েছিল 725 কোম্পানি, নির্বাচনে মোতায়েন করা 725 কোম্পানির 3 গুণেরও বেশি কোম্পানি নিযুক্ত করা হয়েছে। কোনো সশস্ত্র বিদ্রোহ বা সংঘাত নেই এমন একটি রাজ্যে সিআরপিএফ, বিএসএফ, সিআইএফ, আরটিবিপি এবং এসএসবি এই 5টি বড় আধাসামরিক বাহিনীকে তাদের সারা দেশ থেকে সরিয়ে এনে এখানে মোতায়েন করা হয়েছে। স্বয়ংক্রিয় রাইফেল হাতে, ক্যামোফ্লেজ পোশাকে, সাজোয়ার যান চড়ে তারা এই পশ্চিমবঙ্গে ইলেকশনের পুরোটা সময় জুড়ে টহল দিয়েছে, এখনও অব্যাহত আছে। আর এর সঙ্গে যোগ হয়েছে বিএসএফের স্থায়ী উপস্থিতি। 2021 সালে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সীমান্ত বরাবর বিএসএফের এখতিয়ার 25 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করেছে। ফলে এর মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিএসএফের একক কর্তৃত্ব বেড়েছে এবং এই রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে এই কেন্দ্র নিয়ন্ত্রিত বাহিনী এলাকা জুড়ে স্থায়ীভাবে বিরাজ করছে। অন্যদিকে রাজ্যের যে পুলিশ, সেটিকে কার্যত নেতৃত্ব শূন্য করা হয়েছে, নিষ্ক্রিয় করা হয়েছে। ইসিআইয়ের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র বিভাগের অতিরিক্ত সচিবকে সরিয়ে নিজের পছন্দের মতো কর্মকর্তা বসানো হয়েছে। 18 জনেরও বেশি আইপিএস অফিসার বদলি করা হয়েছে। প্রথম দফায় ভোটের আগে রাতারাতি আরও 12 জনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরানো হয়েছে। এর বাইরে ভোটের দিনও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ছিল সক্রিয় এবং সুজাপুর আসনের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের অভিযোগ ছিল যে কেন্দ্রীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে দীর্ঘ পরিচয়পত্র যাচাই করে ভোটারদের হয়রানি করছে, তাদের উদ্দেশ্য যাতে কম ভোট পড়ে। এর বাইরে আর কি, ভারতের সংবিধান কাঠামোগতভাবেই কেন্দ্রের দিকে ঝুঁকে আছে। আচ্ছা, একটি বিষয় এখানে আপনাদের জানিয়ে রাখি, সেটি হলো যে ভারতের বিভিন্ন রাজ্য শাসিত যে সমস্ত অঞ্চল, তার উপরে ছড়ি ঘোরানোর জন্য কেন্দ্রের একটা হস্তক্ষেপ সবসময়ই চলে এবং কেন্দ্রীয় আইনের প্রাধান্য রয়েছে, রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা রয়েছে, জরুরি অবস্থার বিধানের ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা রয়েছে। আর এখানে সুপ্রিম কোর্ট নিজেই একসময় একটা বলছে যে অবিনাশী কেন্দ্রের অধীনে বিনাশযোগ্য রাজ্যগুলোর সমষ্টিই ভারত। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা মন্তব্য। তারপরে দেখেন বিজেপির প্রচারণা কৌশল কি ছিল। বিজেপির প্রচারণা কৌশল হচ্ছে বিদ্বেষ। সেটা হলো কি, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটছে ব্যাপক হারে এবং তারা এই রাজ্যের পুরো জনমিতিকে পাল্টে দিচ্ছে, এরকম ধরনের সামনে রাখা হয়েছে। আপনারা জানেন যে এই একটা ভিডিও ভাইরাল হয়েছে যে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর, সেখানে তিনি দৌড়াচ্ছেন আর বলছেন যে বাংলাদেশি কই, ধর ধর বাংলাদেশি ধর। তো এইটা আসলে একটা সুস্থ ধারার রাজনীতিকে অবশ্যই রিপ্রেজেন্ট করে না। আর একটা বিষয় যে দেখেন, এখানে ওয়ারে শান্তনু নামে একজন সমাজ রাজনীতি ও শিল্প বিশ্লেষক বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে কেবল বিজেপির বিরুদ্ধেই লড়ছে না, এটি লড়ছে ভারতের রাষ্ট্রীয় বিরুদ্ধে। ইসিআই সহযোদ্ধার ভূমিকা পালন করছে,
বিজেপির সহযোদ্ধা ইসিআই। তারপর কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশ কমান্ড প্রতিস্থাপন করেছে, নির্বাচনের পরেও এই প্রক্রিয়া অব্যাহত থাকছে। এসিআইয়ের লাখ লাখ নাম মুছে দিয়েছে আর অন্ধকারের নতুন নাম যোগ করা হয়েছে। সাংবিধানিক কেন্দ্রীয় পক্ষপাত নির্বাচনী হাতিয়ারে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে 2026 সালে যা হয়েছে তা সারা দেশের জন্য একটি মহড়া। বিজেপি ও তার নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা কারচুপি, স্থায়ী কেন্দ্রীয় আধাসামরিক উপস্থিতি, প্রশাসনিক দখল, সংস্থার ভয় দেখানো, বিভিন্ন সংস্থার ভয় দেখানো, বিচার বিভাগের মৌন সমর্থনের যে কাঠামো নির্মাণ করেছে তা নির্বাচনে জয় ছাড়াও কাজ করে। যে কেউ জিতুক না কেন এটি নিয়ন্ত্রণের একটা কাঠামো হিসেবে চলতে থাকবে। এটি একটি মহড়ার আসল শিক্ষা। পশ্চিম বাংলার মানুষ তাদের সীমিত শক্তি নিয়েও এর বিরুদ্ধে লড়ে চলেছেন। নির্বাচনে যেই জিতুক এ লড়াই এখনই শেষ হওয়ার নয়। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই দ্বিতীয় দফা নির্বাচন শেষ হওয়ার পর 29 তারিখে শেষ হওয়ার পর যে নির্বাচনী বুথ ফেরত জরিপ প্রকাশিত হয়েছে সেখানে মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া সত্ত্বেও অন্তত চারটি জরিপ সংস্থা বলেছে যে সেখানে বিজেপি জিততে চলেছে এবং দুটিতে তৃণমূলে গিয়ে। এরপরে কিন্তু পাল্টাপাল্টি ব্যাপক মানে হয়েছে, রাজনৈতিক chaos তৈরি হয়েছে। তো এখন ফলাফল দেখার অপেক্ষা। কিন্তু ইতিমধ্যেই এই রাজ্যে যা হয়েছে প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তা নজিরবিহীন এবং এখানে যদি তৃণমূল হেরেও যায় তাহলে এই হারটা স্রেফ ভোটের মাঠের হার হবে না, এই হারটা গণতান্ত্রিক ভারতবর্ষের হার। এই হারটা হবে যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করা যে ভারত, সেই ভারতের যে গণতান্ত্রিক সিস্টেম, সেই গণতান্ত্রিক সিস্টেমের স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।